সুধী দর্শক, রাজনীতি কথনে আপনাদের স্বাগত পলিটিকা বাংলা চ্যানেলে। এই ধরনের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ নিয়মিত দেখতে আমাদের চ্যানেল রাজনীতি কথনকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন। আপনার বন্ধুদের সাথেও এই ভিডিওটি শেয়ার করুন। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের রাজনীতির এক বাঁক ঘোরানো এবং ঐতিহাসিক দিন নিয়ে 2007 সালের 11ই জানুয়ারি। এই দিনটি বাংলাদেশে 1/11 নামে পরিচিত। 14 বছর আগে সেদিন বিকেলে বঙ্গভবনের ভেতরে আসলে কি ঘটেছিল, কিভাবে মাত্র 2 ঘন্টার মধ্যে তৎকালীন প্রেসিডেন্ট ও প্রধান উপদেষ্টা প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ জরুরি অবস্থা জারি এবং তত্ত্বাবধায়ক সরকার ভেঙে দিতে রাজি হলেন। আমাদের আলোচনার মূল সূত্র হল তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন-ই আহমেদের 2009 সালের প্রকাশিত স্মৃতিচারণমূলক গ্রন্থ শান্তির স্বপ্নে। চলুন সেই দিনের ঘটনাপ্রবাহে ডুব দেওয়া যাক। 2007 সালের 11ই জানুয়ারি। দেশে তখন চরম রাজনৈতিক অচল অবস্থা। এমন এক প্রেক্ষাপটে সেদিন দুপুরে সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন-ই আহমেদ সহ সশস্ত্র বাহিনীর অন্যান্য প্রধান এবং ডিজিএফআইয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বঙ্গভবনে যান। কিন্তু জেনারেল আহমেদ জানতেন এই যাত্রা ঝুঁকিপূর্ণ হতে পারে। শান্তির স্বপ্নে বইতে তিনি লিখেছেন, তিনি এমন কিছু প্রস্তাব নিয়ে যাচ্ছিলেন যার কারণে তৎক্ষণাৎ রাষ্ট্রপতি তাদের বরখাস্ত, গ্রেপ্তার, এমনকি হত্যার নির্দেশও দিতে পারতেন। মঈন-ই আহমেদ শান্তির স্বপ্নে বইতে বলেন, আমি জানতাম হতে পারে এই যাত্রাই সেনাবাহিনীর প্রধান হিসেবে আমার শেষ যাত্রা, কিংবা হয়তো জীবনের শেষ যাত্রা। জেনারেল আহমেদ বঙ্গভবনের দুর্ভেদ্য নিরাপত্তার কথা উল্লেখ করেছেন। পিজিআর এবং এসএসএফ সরাসরি সেনা চেইন অফ কমান্ডের আওতাধীন নয়, বরং প্রেসিডেন্টের উপর হুমকি মনে করলে তারা যে কাউকে হত্যা করতে পারে। তাই বঙ্গভবনের রওনা হওয়ার আগে তিনি মেজর জেনারেল ইকবাল করিম ভূঁইয়াকে বলে গিয়েছিলেন, আমি না ফিরলে পরবর্তী পরিস্থিতি সিজিএস হিসেবে প্রাথমিকভাবে তাকেই সামাল দিতে হবে। সেদিন দুপুর 2:30টার সময় সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্তারা বঙ্গভবনে প্রবেশ করেন, কিন্তু প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ মধ্যাহ্ন ভোজে ব্যস্ত থাকায় তাদের প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়। অবশেষে দেখা পাওয়ার পর তারা প্রেসিডেন্টকে দেশের মহা সংকটময় পরিস্থিতি থেকে উদ্ধারের অনুরোধ জানান। প্রেসিডেন্ট বিষয়টি ভেবে দেখার জন্য সময় নেন। জেনারেল আহমেদ লিখেছেন, কক্ষে তখন শুনশান নীরবতা নেমে আসে। মঈন-ই আহমেদ শান্তির স্বপ্নে আরও বলেন, আমি জানতাম ইতপূর্বে উপদেষ্টা পরিষদে অনেক ইতিবাচক সিদ্ধান্ত অজানা কোনো কারণে ও প্রভাবে পরিবর্তন হয়ে গেছে, যার কারণে আমরা কোনো দুষ্ট চক্রে আবারও নতুন করে খেলা শুরু করার সুযোগ দিতে চাচ্ছিলাম না। কক্ষে নেমে এলো শুনশান নীরবতা। আমার মনে হলো আমাদের চোখ দিয়ে পুরো দেশ যেন তাকিয়ে আছে প্রেসিডেন্টের দিকে। দীর্ঘ নীরবতার পর প্রেসিডেন্ট জরুরি অবস্থা জারির পক্ষে মত দেন। শুধু তাই নয়, নিজে প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়ে উপদেষ্টা পরিষদ ভেঙে দেবেন বলেও জানান তিনি। জেনারেল আহমেদ তার বইতে সন্ধ্যা 6টার সময় বঙ্গভবন থেকে বেরিয়ে আসার কথা লিখেছেন, অর্থাৎ প্রেসিডেন্টকে বোঝাতে তারা প্রায় 2 ঘন্টা সময় পেয়েছিলেন। এই 2 ঘন্টার মধ্যে কী ধরনের আলোচনা বা চাপ প্রয়োগ করা হয়েছিল তার স্পষ্ট ধারণা জেনারেল আহমেদের লেখায় পাওয়া না গেলেও ফলাফল ছিল সুদূরপ্রসারী। 111-এর কারণ ও প্রধান উপদেষ্টার সন্ধান। জেনারেল আহমেদ তার বইতে বারবার লিখেছেন তিনি রাজনীতিতে সেনাবাহিনীকে জড়াতে চাননি। এমনকি ডিভিশনাল কমান্ডার যেমন সাভারের জিওসি মেজর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর দ্রুত কিছু করার তাগিদ সত্ত্বেও তিনি বলতেন, রাষ্ট্র পরিচালনায় সেনাবাহিনীর অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। তাহলে কেন এই হস্তক্ষেপ? শান্তির স্বপ্নে বইতে এর মূল কারণ হিসেবে উঠে এসেছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রচ্ছন্ন হুমকি। মঈন-ই আহমেদ শান্তির স্বপ্নে সেনাবাহিনীর সীমিত আয়ের চাকরিতে সৈনিকদের একমাত্র অবলম্বন জাতিসংঘ মিশন। তাদের সামনে থেকে যদি সেই সুযোগ কেড়ে নেওয়া হয় তাহলে তাদের নিয়ন্ত্রণ করা কষ্টকর হয়ে পড়বে। এই পটভূমিতেই সেদিন বঙ্গভবন থেকে বেরিয়ে সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্তাদের মূল কাজ ছিল একজন নিরপেক্ষ প্রধান উপদেষ্টা খুঁজে বের করা। প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ বঙ্গভবনেই 2টো নাম প্রস্তাব করেছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর ফখরুদ্দিন আহমেদ। ডক্টর ইউনুসকে প্রথমে ফোন করেন জেনারেল আহমেদ। মঈন-ই আহমেদ শান্তির স্বপ্নে আরও উল্লেখ করেন, তিনি বলেছিলেন বাংলাদেশকে তিনি যেমন দেখতে চান সেরকম বাংলাদেশ করতে খণ্ডকালীন সময় যথেষ্ট নয়, বাংলাদেশকে আরও দীর্ঘ সময় ধরে সেবা দিতে আগ্রহী। ডক্টর ইউনুস অস্বীকৃতি জানান, যদিও পরে তিনি নিজেই একটি রাজনৈতিক দল করার ঘোষণা দিয়েছিলেন। এরপর গভীর রাতে ফোন করে ঘুম থেকে জাগানো হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর
ফখরুদ্দিন আহমেদকে। স্ত্রীর সঙ্গে আলোচনার পর তিনি প্রধান উপদেষ্টা হতে সম্মতি জানান। আর সেদিনকার ঘটনাবহুল দিনটিকে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের 9/11-এর আদলে 1/11 হিসেবে অভিহিত করার সিদ্ধান্ত নেন। সেই সময় এই উদ্যোগটি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেলেও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পরবর্তী 2 বছরের কর্মকাণ্ড বেশ বিতর্ক সৃষ্টি করে। প্রধান দুই নেত্রীকে অপসারণের চেষ্টা, যা -2 ফর্মুলা নামে পরিচিত, তা আজও সমালোচিত। ডক্টর ফখরুদ্দিন আহমেদ 2008 সালের শেষাংশে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর তিনি যুক্তরাষ্ট্রে চলে যান এবং জনসম্মুখে আসেন না। খবর অনুযায়ী তিনি ওয়াশিংটনে থাকেন। জেনারেল মইনু আহমেদ অবসর গ্রহণের পর তিনিও যুক্তরাষ্ট্রের প্রবাসী। বাংলাদেশের গণমাধ্যম জানাচ্ছে তিনি নিউ ইয়র্কের জ্যামাইকার বাসিন্দা এবং ক্যান্সারে ভুগছেন। তিনিও জনসম্মুখে আসেন না। মেজর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী নতুন রাজনৈতিক সরকারের অধীনে তিনি বিদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি অবসর গ্রহণ করে সেই দেশেই বসবাস করছেন। দর্শক, বঙ্গভবনের সেই 2 ঘণ্টার আলোচনা বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্রের ইতিহাসে এক গভীর ক্ষত তৈরি করেছিল। 111-এর মাধ্যমে সেনাবাহিনী সরাসরি রাষ্ট্র পরিচালনায় না এলেও তাদের প্রচ্ছন্ন হস্তক্ষেপ ছিল সর্বজন বিদিত। এই ঘটনাই বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ধারার জন্ম দেয়, যার রেশ আজও কাটেনি। এই ছিল আমাদের আজকের রাজনীতি কথন। এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট করে জানান। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।